হঠাৎ হাসনাত কেন ভারতের সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করার হুঙ্কার দিচ্ছে বলুন তো? দেশের ভেতর তাদের আর কোনো রাজনীতি আর অবশিষ্ট নেই তো। 2024 সালে কোটার নামে সন্ত্রাস করে ক্ষমতা দখল করার পর থেকেই যখন রাজনীতিতে টান পড়েছে, তখনই তারা ভারত ভারত করে হামলে পড়েছে। যতবার তারা ভারত ভারত করে, এতবার তারা সৃষ্টিকর্তার নাম নিলেও বেহেশতের পথটা মসৃণ হতো হয়তো তাদের, কিন্তু সেই ভারত ভারত জব থামছেই না তাদের। অথচ ইউনূস সরকারের আনা ভারতের চাল, ভারতের পেঁয়াজ, ভারতের কাঁচামরিচ সবই সকাল বিকেল খেতে হচ্ছে হাসনাত, মাহফুজ, নাহিদদের, তাই না? বাংলাদেশের রাজনীতিতে গত 1 বছর ধরে এমন এক আবেগী ঢেউ চলছে, যেখানে দেশের ভেতরের ব্যর্থতা, সংকট আর অসম্পূর্ণ কাজের দায় নিজের কাঁধ থেকে নামিয়ে সহজ শর্টকাট হিসাবে ভারতের উপর চাপিয়ে দেওয়াই যেন নতুন ফর্মুলা। সবচেয়ে সাম্প্রতিক উদাহরণ হচ্ছে কিংস পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বিজয় দিবসের প্রাক্কালে ঢাকায় সমাবেশে দাঁড়িয়ে তিনি শুধু ভারত বিরোধী সুরই তুলেননি, সরাসরি ভারতের সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার কথা বলেছেন ঢাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে আশ্রয় দেবে এবং সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করতে তাদের ব্যবহার করবে। জনগণ উল্লাসে ফেটে পড়েছে, নেতা তৃপ্ত হয়েছে, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী স্বার্থের জায়গা থেকে এই কথা কতটা বিপজ্জনক সেই হিসেবটা কেউ মাথায় রাখেনি হয়তো। আপনাদের মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে একবার স্লোগান দেওয়া হয়েছিল গত বছর, হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত। তাই একটি পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গে এখানে উল্লেখ করা জরুরি। 2025 সালের জানুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দৈনিক প্রথম আলোকে বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি ভারতের সঙ্গে সম্পর্ককে সরাসরি দেয়া নেয়ার সম্পর্ক বলেছেন। স্বীকার করেছেন বাংলাদেশ অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও বাংলাদেশ থেকে নানা সুবিধা পায়। বাংলাদেশে ভারতীয়দের কাজ, চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারতে যাওয়া, বাণিজ্য সব মিলিয়ে দুটি দেশই একে অপরের উপর ঝুলে আছে বা নির্ভর করে আছে। তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন, ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ককে বজায় রাখতে হবে। জনগণ যেন কখনোই না ভাবে যে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা আমাদের স্বার্থের বিরুদ্ধে কিছু করছে। আর একই সঙ্গে তিনি এই নীতিও বলেছিলেন যে বাংলাদেশ প্রতিবেশীর কৌশলগত স্বার্থের বিপরীতে যাবে না এবং আশা করবে ভারতও বাংলাদেশের স্বার্থকে সমান গুরুত্ব দেবে। সীমান্তে হত্যা বন্ধ থাকবে, ন্যায্য পানির হিস্সা মিলবে, পার্বত্য চট্টগ্রাম এবং মিয়ানমার সীমান্ত অস্থিতিশীল হবে না। ওদিকে হাসনাত সহ দেশের সাবেক কিছু সেনা কর্মকর্তা আর ইউনূস মহাজন স্বয়ং বারবার হুমকি দিচ্ছেন ভারতের সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার। কি বিপরীত কথাবার্তা ভাবুন তো। যুদ্ধ শুরু হলে যুদ্ধ কারা করবে, হাসনাতরা নাকি এই ওয়াকাররা? অর্থাৎ একজন সন্ত্রাসী কাম রাজনীতিক যখন উত্তেজনার আগুন বাড়াচ্ছেন, তখন সামরিক নেতৃত্ব একই সময়ে 2025 সালের শুরুতেই দেওয়া সাক্ষাৎকারে ক্যালকুলেটিভ বাস্তব ভিত্তিক অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশের জন্য। এই দুইয়ের সুরের যে মধ্যে যে পার্থক্য, এই ফারাকটাই হলো দুই দেশের সম্পর্কের মূল কথা। রাজনৈতিক মাঠ গরম করার জন্য আজ যে ভারত বিরোধী ভাষা ব্যবহার হচ্ছে, তা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কূটনীতি এবং নিরাপত্তা ভাবনার সঙ্গে এক জায়গায় খাপে খাপে মেলে না। আপনি ভাবুন তো, বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী বক্তব্য, ভারতের বিচ্ছিন্নতাবাদের কথা বলা হচ্ছে বা বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলা হচ্ছে, ভারতের রাজনীতিবিদরা যদি বাংলাদেশকে কারণে আক্রমণের কথা বলতো একযোগে, তাহলে কি হতো পরিস্থিতিটা? হাসনাতের আরেকটি বক্তব্যে আমরা দেখেছি তিনি দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন ভারত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা দলকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। ভাষা এমন যেন পুরো বাস্তবতা বদলে গেছে, বাংলাদেশ আর অঞ্চলের বাস্তব অর্থনৈতিক জালে জড়িয়ে নেই। অথচ একই সময়ে পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় $9 বিলিয়ন পণ্য। 2024-25 সালে অর্থ বছরে ভারতে রপ্তানি বেড়েছে 1.57 বিলিয়ন থেকে $1.76 বিলিয়ন, বাংলাদেশ রপ্তানি করেছে। তৈরি পোশাক, জুতো, মাছ সবখানে রপ্তানি বাড়ছে, আর কারখানাগুলোর কাঁচামালের বড় অংশই আবার আসছে ভারত থেকে। শুধু ভয়ঙ্কর ভারত বিদ্বেষ বাড়ছে হাসনাত সার্জিসদের কাছ থেকে। এখানে আসল বিষয়টা কি জানেন? আসল বিষয়টা হলো রাজনীতিতে ভারতকে শত্রু বানিয়ে তালি পাওয়া আর অর্থনীতিতে
চুপচাপ ভারতের উপর নির্ভর করে চলা। এপ্রিল মে মাসে যখন দুই দেশে কিছু পণ্য সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তখনও দেখা গেছে যে সামগ্রিকভাবে বাণিজ্যের প্রবাহ তেমন একটা হেরফের হয়নি। ভারত স্থলপথে আরএমজি আমদানি বন্ধ করে দিলেও সমুদ্র পথে শুল্কমুক্ত সুবিধা থাকায় বাংলাদেশের পোশাক ভারতে প্রতিযোগিতামূলকভাবেই থেকেছে আসলে। আবার বাংলাদেশ যখন স্থলপথে সুতা আমদানিতে বিধিনিষেধ দিল, তখন ঘরের ভেতরেই সুতার দাম 8 থেকে 12% বেড়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক স্লোগান যতই আগুন ঝরাক না কেন, জুতার ফিতা, সুতার গাঁট, রাসায়নিক আর মেশিনের স্ক্রু কিন্তু আরেকটা গল্প বলছে। সেই গল্প হচ্ছে ভারতের উপর নির্ভরশীলতার গল্প, অথবা দুপক্ষের উপরই এক পক্ষের আরেক পক্ষের উপর নির্ভরশীলতার গল্প, আন্তনির্ভরশীলতার গল্প। এই জায়গায় এসে ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ অন্তর্বর্তী সরকারের রাজনীতিটা বোঝা দরকার। হাসিনার পতনের পর এই সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু প্রকল্প বাতিল করেছে, বিদ্যুৎ ট্রানজিট চুক্তি রিভিউ করার চেষ্টা করেছে, পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার সিগন্যাল দিয়েছে। এখানে শুধু ভারত থেকে দূরে থাকা নয়, বরং আঞ্চলিকভাবে ভারত বিরোধী অক্ষের সঙ্গে অংশ হওয়ার একটা চেষ্টা করেছে ইউনূস সরকার, এখনো চেষ্টা করে যাচ্ছে। পাকিস্তান বহু বছর ধরে ভারত বিরোধী রাজনীতির প্রাকৃতিক কেন্দ্র ছিল। সামরিক কৌশল, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনীতির অনেক স্তরেই ভারতের বিরুদ্ধে সাব রিজিয়নাল গেম খেলেছে তারা। এখন ইউনূসের সরকার যে কণ্ঠস্বর, যে মঞ্চ, যে ন্যারেটিভ তৈরি করছে, তাতে বাংলাদেশ ক্রমে সেই পুরনো পাকিস্তানি ভূমিকাকে আংশিকভাবে রিপ্লেস করছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় ভারতের বিরুদ্ধে রাজনৈতিক এবং নীতিগত উত্তেজনার কেন্দ্র হিসেবে ঢাকার অংশগ্রহণ, ভূমিকা বেড়ে যাচ্ছে। তুরস্কের সংযোগ এই কেমিস্ট্রিটাকে আরো জটিল করে তুলেছে। আঙ্কারা দীর্ঘদিন ধরে মুসলিম বিশ্বে এক ধরনের প্রতীকী নেতৃত্বের ভাবমূর্তি নির্মাণ করতে চেয়েছে, আর ভারত বিরোধী কাশ্মীর সেন্ট্রিক বক্তব্য বেশ কিছু প্ল্যাটফর্মে ব্যবহার করেছে তারা। জাতিসংঘে বলেছে বাংলাদেশের ভেতরে যে ধর্মপন্থী আবেগ, পাকিস্তানপন্থী নস্টালজিয়া এবং ভারত বিরোধী ক্ষোভের মিশ্রণ আছে, তুরস্ক সেই জায়গার উপরে চাপ দেওয়ার চেষ্টা করছে। ইউনূসের